নমস্কার সবাইকে। আজকে আমরা চলে এসেছি এসএসসি জিডির বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে। আজকের ক্লাস নম্বর 5। চলো আজকে দেখে নিই কী কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, হুইচ গ্রুপ ওয়াজ ফর্মড ইন 1919 টু সাপোর্ট দ্য খিলাফত মুভমেন্ট অ্যান্ড স্ট্রেংথেন দ্য হিন্দু মুসলিম ইউনিটি। 1919 সালে খিলাফত আন্দোলনকে সমর্থন করা এবং হিন্দু মুসলিম ঐক্য সুদৃঢ় করার উদ্দেশ্যে কোন গোষ্ঠী বা কমিটি গঠিত হয়েছিল? উত্তর কি? উত্তর হচ্ছে খিলাফত কমিটি। রাইট। এবারে এই যে খিলাফত কমিটি কেন গঠন করেছিল বা এটা কিসের সঙ্গে জড়িত? না খিলাফত আন্দোলনের সঙ্গে জড়িত, খিলাফত মুভমেন্টের সঙ্গে জড়িত। এটা কেন হয়েছিল? না ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে তুরস্ক অটোমান তুর্কি সাম্রাজ্যের খলিফাকে অবমাননা করা হয়েছিল। কি? খলিফার অবমাননার বিরুদ্ধে এটা কিন্তু আনা হয়েছিল এবং একটা অল ইন্ডিয়া খিলাফত কমিটি গঠন করা হয়। অল ইন্ডিয়া খিলাফত কমিটি গঠন করা হয়, যার সভাপতি কে ছিলেন? মহাত্মা গান্ধী। ঠিক আছে। আর আমরা জানি অল ইন্ডিয়া মুসলিম লীগ এটা গঠিত হয় 1906 সালে। ঠিক। যার জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। আর চলো, হিন্দু মহাসভা প্রতিষ্ঠা হয়েছিল 1915 সালে। ঠিক আছে। তার নেক্সট প্রশ্ন দেখি কি আছে। জগজিৎ সিং ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ফিল্ড অফ মিউজিক। জগজিৎ সিং নিচের কোন সঙ্গীত ধারার সঙ্গে যুক্ত ছিলেন? জ্যাজ, নাকি গজল, নাকি পপ, নাকি শাস্ত্রীয়? উত্তর কি? উত্তর হচ্ছে গজল। ইনি গজলের সঙ্গে সম্পর্কিত ছিলেন। পরের প্রশ্ন, হাউ মেনি 5-year প্ল্যানস ওয়ার কভার্ড ডিউরিং 1951 থেকে 1990? 1951 থেকে 1990 সময়ের মধ্যে কতগুলি 5-year প্ল্যান অন্তর্ভুক্ত করা হয়েছিল? উত্তর কটি? 9টি, না 8টি, না 6টি, না 7টি? উত্তর হচ্ছে 7টি। উত্তর হচ্ছে 7টি। চলো দেখে নিই কোন কোনগুলো ছিল এখানে। এই যে দেখো, ফার্স্ট 5-year প্ল্যান, সেকেন্ড 5-year প্ল্যান, থার্ড, 4, এই যে ফোর্থ, 5, 6, 7। মাঝখানের তো এইগুলো তো 5-year প্ল্যান নয়, এগুলো অ্যানুয়াল প্ল্যান। এগুলো হচ্ছে অ্যানুয়াল প্ল্যান। ঠিক আছে। এবার প্রথম 5-year প্ল্যান সম্পর্কে আমরা জানি, এরা হ্যারাড ডমেল মডেলে অনুসরণ হয়েছিল। সেকেন্ড 5-year প্ল্যানে হয়েছিল তোমার মহালানবিস মডেল। এবং সর্বশেষ 12th প্ল্যান 2017 সাল। তারপরে চলে আসে নীতি আয়োগ। কে আসে? নীতি আয়োগ। চলো দেখে নিই তারপরে কি আসে। who produced methane in 1856 by bringing carbon disulfide vapor in contact with red hot copper and hydrogen sulfide? 1856 সালে কে কার্বন ডাইসালফাইডের বাষ্পকে লাল গরম না, এটা তোমার হচ্ছে লোহিত তপ্ত তামা ও হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এনে মিথেন গ্যাস উৎপাদন করেছিলেন। আন্তোয়ান ল্যাভয়েসিয়ের, নাকি মার্সেলিন বার্থেলো, নাকি হেনিক ব্র্যান্ড, নাকি জন ডাল্টন? উত্তর কি হবে? উত্তর হচ্ছে মার্সেলিন বার্থেলো, এটা হচ্ছে উত্তর। ঠিক। আর ল্যাভয়েসিয়েরকে কি নামে পরিচিত আমরা কি জানি? ইনি হচ্ছেন আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক। আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কাকে বলা হয়? না তিনি হচ্ছে ল্যাভয়েসিয়ের। জন ডাল্টন, ইনি হচ্ছেন পরমাণুবাদের জনক। রাইট। চলো এবার দেখি নেক্সট কি আছে। নেক্সট প্রশ্ন বলছে, ইন হুইচ অলিম্পিক্স ডিড রাজ্যবর্ধন সিং রাঠোর উইন আ সিলভার মেডেল ইন শুটিং? রাজ্যবর্ধন সিং রাঠোর কোন অলিম্পিক শুটিংয়ে রৌপ্য পদক জিতেছিলেন? 2008 বেজিং, 2000 সিডনি, 1996 আটলান্টা, নাকি 2004 অ্যাথেন্স? উত্তর কি হবে? উত্তর হচ্ছে 2004 অ্যাথেন্স। তারপর দেয়ার আর প্রাইমারিলি 3 pieces of equipment, ball, jack and a mat, which are need to play. বল, জ্যাক এবং ম্যাট এইটি কোন খেলার সঙ্গে জড়িত? লন বোল,
ফেন্সিং, টেবিল টেনিস না বক্সিং? লন বোল, ফেন্সিং, টেবিল টেনিস না বক্সিং? উত্তর কী হবে? উত্তর হচ্ছে লন বোলস। চলো আবার চট করে দেখে নিই কোন জিনিসটাকে বলা হচ্ছে। এই যে এটা হচ্ছে তোমার বোল, এই যে ম্যাট, ম্যাট যেখানে দাঁড়িয়ে প্লেয়াররা খেলে সেটাকে বলা হচ্ছে ম্যাট। আর বল, এই বলগুলো ছুঁড়ে কী করে? এই জ্যাক, এই জ্যাকটাকে কিন্তু এই বল দ্বারা আঘাত করতে হয়। তাহলে এই যে ম্যাট, বল আর জ্যাক কিসের সঙ্গে যুক্ত? না, লন বোলস। টেবিল টেনিসের কিছু পরিচিত শব্দ, সেটা কি? ফয়েল, সরি, টেবিল টেনিসের কিছু পরিচিত শব্দ: ফয়েল, এন্ড লাইন, হচ্ছে সেন্টার লাইন, রাইট, টপ স্পিন, এটসেট্রা। বক্সিং কি কি? জ্যাব, পাঞ্চ, ঠিক, নকআউট, নক আউট, নক আউট, হুক ইত্যাদি। চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। এটা তো হলো। আচ্ছা, উইথ হুইচ ইন্ডিয়ান ডান্স ফর্ম ওয়াজ গুরু কুঞ্জিরামন নায়ার যুক্ত ছিলেন? এটা কুচিপুড়ি, শাস্ত্রীয়, কত্থক না কথকলি? উত্তর কি? উত্তর হচ্ছে কথকলি। উত্তর হচ্ছে কথকলি। এই যে আমাদের ইনি হচ্ছেন গুরু কুঞ্জিরামন নায়ার। ঠিক আছে, আমরা জানি কুচিপুড়ি কোথাকার নৃত্য, অন্ধ্রপ্রদেশের নৃত্য, শাস্ত্রীয় কোথাকার নৃত্য, আসামের ক্লাসিক্যাল ডান্স, কত্থক কোথাকার? অল ওভার নর্দার্ন ইন্ডিয়া, অলমোস্ট অল ওভার নর্দার্ন ইন্ডিয়া, নর্দার্ন ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে। ইন টেনিস কোর্ট শুড বি ড্যাশ ওয়াইড ফর এ ডাবলস ম্যাচ অ্যাজ পার দ্য ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন? ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন অনুযায়ী ডাবলস ম্যাচ টেনিস কোর্টের প্রস্থ কত হওয়া উচিত? 35 ফুট, 37 ফুট, 36 ফুট না 38 ফুট? উত্তর কি? উত্তর হচ্ছে 36 ফুট। এই যে এটা ডাবলসের ক্ষেত্রে কত হবে? ডাবলসের ক্ষেত্রে হবে 36 ফুট, আর সিঙ্গলসের ক্ষেত্রে কত হবে? না, সিঙ্গলসের ক্ষেত্রে 27 ফুট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কিছু দেখি। A heavy concentration of Malwa settlement of Chalcolithic period was found in গঙ্গা বেসিন, সেন্ট্রাল নর্মদা বেসিন, মহানদী বেসিন নাকি ইন্দাস বেসিন? চালকোলিথিক যুগে মালওয়া সংস্কৃতির বসতিগুলির ঘন সন্নিবেশ কোথায় দেখতে পাওয়া যায়? গঙ্গা অববাহিকা, মধ্য নর্মদা অববাহিকা, মহানদী অববাহিকা না সিন্ধু অববাহিকা? উত্তর কি হবে? উত্তর হচ্ছে সেন্ট্রাল নর্মদা বেসিন, মধ্য নর্মদা অববাহিকাতে দেখতে পাওয়া যায়। এই যে এখানে হচ্ছে মালওয়া কালচার, এখানে এইগুলো তোমার হচ্ছে বিভিন্ন চালকোলিথিক, মেজর চালকোলিথিক কালচার অফ ইন্ডিয়া। তাহলে যদি বলে জরওয়ে ট্রেডিশন, এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা দেখো গোদাবরী নদীতে আছে। আমাদের মধ্য ভারতে প্রায় মধ্যভারত যুগে এটা, মধ্যভারত জুড়ে এটা আছে। ঠিক আছে, আর যদি বলো অর্কে কালার পটারি অ্যান্ড কপার হার্ট ট্রেডিশনে কোথায় দেখতে পাওয়া যায়? এটা তোমার হচ্ছে গঙ্গেয় সমভূমি অঞ্চলে, এটা হবে গ্যাঞ্জেটিক ভ্যালি, গঙ্গা সমভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায় এটা। আর আর্লি হরপ্পান সিভিলাইজেশন তো আমরা জানি ইন্দাস নদীর চারধারে, এটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন, আর্লি হরপ্পা বলা উচিত, আর্লি হরপ্পা। এটা কোথাকার? না, এটা ইন্দাস। ঠিক আছে, চলো আবার নেক্সট প্রশ্ন কি আছে দেখি। হাউ মেনি টাইপস অফ প্লেট টেকটনিক বাউন্ডারিজ আর দেয়ার? প্লেট টেকটনিক্সে মোট কত ধরনের প্লেট সীমানা রয়েছে? 4টি, 2টি, 5টি না 3টি? উত্তর হচ্ছে আমাদের 3টি। কি কি? 1 নম্বর, চলো দেখে নিই কী কী। 1 নম্বর কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি, কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। এখানে কি হয়? দুটো প্লেট পরস্পরের দিকে 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 আসে, এই প্লেটটা এদিকে আসছে, এই প্লেটটা এদিকে আসছে, এই জন্য এটাকে বলে কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি। দ্বিতীয় নম্বর হচ্ছে ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি। এই একটা প্লেট, এই একটা প্লেট, এটা পরস্পর দূরে সরে যাচ্ছে, এটাকে বলবো ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি। আর আরেকটা, আরেকটা তোমার নিরপেক্ষ পাত বা ট্রান্সভার্স প্লেট বাউন্ডারি।
এটা কি? এটা তোমার হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা, এই ট্রান্সভার্স না, সরি ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি, সরি একটা ভুল বলা গেল, ট্রান্সভার্স হবে না, এটা ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি হবে, ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি, নিরপেক্ষ পাত সীমান্ত। এটা কি না, এখানে একটা প্লেট আছে, এর পাশে একটা প্লেট আছে, এরা না পরস্পরের দিকে কোলাইড করছে, না এরা মানে পরস্পর দূরে সরে যাচ্ছে, না এরা পরস্পর থেকে কোলাইড করছে, এরা পাশাপাশি চলমান। ঠিক আছে, এবারে নেক্সট প্রশ্ন কী আছে দেখি। ইন এ ফরেস্ট ইকোসিস্টেম অফ গ্রাস, গ্রাস, ইম্পালা এবং হায়না, ইফ অল দ্য হায়নাস আর টেকেন অ্যাওয়ে হোয়াট উইল হ্যাপেন আলটিমেটলি। একটা বন ইকোসিস্টেমে ঘাস, ইম্পালা এবং হায়না এই খাদ্য শৃঙ্খলে যদি সব হায়না সরে নেওয়া হয় তাহলে শেষ পর্যন্ত কী প্রভাব পড়বে? তাহলে আমাদের কি করছি, একটা বনজ, আমরা জানি বনজ ইকোসিস্টেমের ক্ষেত্রে কি হয় না, প্রথমে ঘাস থাকে, ঘাসকে কে খায়? ঘাসকে খাবে ইম্পালা, রাইট? এই ইম্পালাকে আবার কে ভক্ষণ করবে না? হায়না, ঠিক তো? এবার আমি বলছি হায়নাটাকে সরে নিচ্ছে, মানে একটাও হায়না নেই, তাহলে কি ঘটনা ঘটবে? গ্রাসল্যান্ড উইল নট বি অ্যাফেক্টেড, ঘাসভূমির উপর কোনো প্রভাব পড়বে না। ইম্পালা পপুলেশন উইল রিমেন স্টেবল, ইম্পালার যে জনসংখ্যা সেটা স্থিতিশীল থাকবে, নাকি ইম্পালা উইল ডাই অফ স্টারভেশন ডিউ টু হায়ার পপুলেশন, ইম্পালার সংখ্যা অতিরিক্ত বেড়ে গিয়ে খাদ্যের অভাবে তারা অনাহারে মারা যাবে, নাকি ইম্পালা উইল লিভ হ্যাপিলি ফর এভার, ইম্পালা চিরদিন সুখে থাকবে? তার মানে কি বলছে যে ইম্পালাকে কে খাবে? হায়না তো। তাহলে আমি হায়নাটাকে সরিয়ে নিচ্ছি, তাহলে কি ঘটনাটা ঘটবে এখানে? আচ্ছা, যদি আমি হায়নাটাকে সরিয়ে নিই, ধরো দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ এনি হায়না হিয়ার, তাহলে ইম্পালার সংখ্যা কি প্রথমে তত্তরি বাড়বে, ইম্পালার সংখ্যা প্রথমে ইনক্রিজ করলো, এত বেশি ইম্পালা হয়ে যাবে, তখন কি ঘাসের পরিমাণ কি বাড়ছে? ঘাসের পরিমাণ আস্তে থেকে কমবে, তখন কি হবে যে ইম্পালার তো খাদ্যের অভাবে মারা যাবে। তাহলে উত্তর কী হবে? ইম্পালা উইল ডাই অফ স্টারভেশন ডিউ টু হায়ার পপুলেশন। ওকে, বোঝা গেল? চলো এবার আসি নেক্সট প্রশ্নে। গোম্বে হাব্বা সেলিব্রেটেড ইন দ্য স্টেট অফ কর্ণাটকা ডিউরিং নবরাত্রি ইজ এ ফেস্টিভ্যাল অফ, নবরাত্রি উপলক্ষে কর্ণাটক রাজ্যে উদযাপিত গোম্বে হাব্বা কিসের উৎসব? পাহাড়, ঘুড়ি, রিভার, ডলস। পাহাড়, ঘুড়ি, নদী না পুতুল? উত্তর কি? উত্তর হচ্ছে ডল। এই যে এটা হচ্ছে, এই ধরনের পুতুলগুলো কোথায় দেখতে পাওয়া যায়? গোম্বে হাব্বাতে। গোম্বে হাব্বা, অদ্ভুত অদ্ভুত সব নাম এখানকার। পরবর্তী প্রশ্ন, রাইট টু কনস্টিটিউশন রিমেডিজ অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ স্টেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস, যে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক প্রতিবেদনের অধিকার কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে? আর্টিকেল 34, আর্টিকেল 31, আর্টিকেল 32 না আর্টিকেল 33? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আর্টিকেল 32, রাইট? এই যে সাংবিধানিক প্রতিবেদন অধিকার, আর্টিকেল 32, এটা কি নামে পরিচিত না? হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, রাইট? হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন কে বলেছিলেন? বাবা সাহেব আম্বেদকর, ঠিক? এবার এটা কি করছে? এটা কি দিচ্ছে? এটা দিচ্ছে কাকে পাওয়ার না? সুপ্রিম কোর্টকে পাওয়ার দিচ্ছে। কি পাওয়ার? সুপ্রিম কোর্টকে কি পাওয়ার দিচ্ছে না? রিটস জারি করার ক্ষমতা দিচ্ছে, রিটস জারি করার ক্ষমতা দিচ্ছে, ঠিক? রিটস জারি করা মানে কি? এটা কি করবে যে ফান্ডামেন্টাল রাইটসকে যাতে আনা যায়, লাগু করা যায়, ফান্ডামেন্টাল রাইটসকে লাগু করার জন্য কি করতে পারে? রিটস জারি করতে পারে, ঠিক আছে? চলো তো ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে একটু সামান্য কিছু তথ্য জেনে নিই। এক নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএ থেকে নেওয়া হয়েছে। কোথায় আমাদের সংবিধানের কোথায় একে ইনক্লুড করা হয়েছে না? পার্ট 3 থেকে ইনক্লুড করা হয়েছে। আর্টিকেল কত থেকে কত? আর্টিকেল 12 থেকে 35, রাইট? ঠিক। আর চলো তাহলে মোটামুটি এটা গেল। পরবর্তী প্রশ্নে আসি। নো মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড ইন স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি উইদাউট দ্য প্রায়র পারমিশন অফ দ্য, রাজ্য বিধানসভায় অর্থ বিল পেশ করার আগে কার পূর্বানুমতি আবশ্যক? চিফ মিনিস্টারের, নাকি ডেপুটি চিফ মিনিস্টারের, নাকি স্পিকারের, নাকি গভর্নরের? উত্তর কি?
উত্তর হচ্ছে রাজ্যপাল বা গভর্নর। মানে রাজ্য বিধানসভায় মানি বিল পাস করতে গেলে আগে রাজ্যপালের অনুমতি দরকার, অনুমতি নিতে হবে। ঠিক আছে, এটা যদি বলতো আমাকে, আচ্ছা তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, কমেন্ট সেকশন উত্তর দেবে। কোশ্চেন হোমওয়ার্ক, যে যদি আমার এটা লোকসভায় বিল পাস করতে হতো, লোকসভায় অর্থ বিল পাস করার জন্য কার কাছ থেকে অনুমতি নিতে হয়? ঠিক আছে, এটা তোমরা অ্যান্সার ইন কমেন্ট। তাহলে দেখে নিই, এই যে রাজ্য বিধানসভা অর্থ বিল, এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে আমাদের? রাজ্য বিধানসভা অর্থ বিল আর্টিকেল 199। আর যদি বলে যে লোকসভার জন্য অর্থ বিল ইন লোকসভাতে, এটা কত নম্বর আর্টিকেল? না 1110, রাইট। আর একটা জিনিস, কোনো বিল যে সেটা মানি বিল হবে কি না সেটা ক্ষমতা কার হাতে থাকে? সেটা হচ্ছে তোমার ইয়ের হাতে, আমাদের লোকসভার স্পিকারের হাতে। লোকসভা বা হ্যাঁ লোকসভার স্পিকার, লোকসভা কেন বলছি, লোকসভার স্পিকার ডিসাইডস দ্য বিল অ্যাজ এ মানি বিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কিছু দেখি। নেক্সট প্রশ্ন বলছে, হু ওয়াজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউসড ব্রাজিলিয়ান বোসানোভা রিদম ইন হিন্দি ফিল্ম মিউজিক? হিন্দি চলচ্চিত্র সঙ্গীতে ব্রাজিলিয়ান বোসানোভা ছন্দ প্রথমকে প্রবর্তন করেছেন? অনু মালিক, আর ডি বর্মন, এআর রহমান, ওপি নায়ার? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আর ডি বর্মন। ঠিক আছে, চলে আসি আমরা পরবর্তী প্রশ্নে। হোয়াট চেঞ্জ ওয়াজ অবজার্ভড ইন এগ্রিকালচারাল প্র্যাকটিস আফটার দ্য গ্রিন রেভলিউশন? সবুজ বিপ্লবের পর কৃষি পদ্ধতিতে কী ধরনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল? ফোকাস অন মনোকালচার অফ হুইট অনলি, মানে শুধুমাত্র গমের এক ফসলি চাষের উপর জোর দেওয়া হয়েছিল। শিফট ফ্রম ক্র্যাশ ক্রপ টু সাবসিস্টেন্স ফার্মিং, মানে অর্থকারী ফসল থেকে জীবিকা ভিত্তিক ফসল রূপান্তর। স্বল্প শিফট ফ্রম লো ইল্ড টু হাই ইল্ড ক্রপস, স্বল্প ফলনশীল ফসল থেকে উচ্চ ফলনশীল ফসল রূপান্তর। ডিক্রিজ ইন দ্য ইউজ অফ ফার্টিলাইজার, সার ব্যবহারের পরিমাণ হ্রাস। উত্তর কী হবে? উত্তর হবে যে শিফট ফ্রম লো ইল্ড টু হাই ইল্ড ক্রপ, স্বল্প ফলনশীল ফসল থেকে উচ্চ ফলনশীল ফসলে রূপান্তরকরণ হয়েছিল এখানে। ঠিক আছে, চলো তাহলে এই প্রসঙ্গে আমরা আর কি কি এক্সট্রা ইনফরমেশন জানি সেটা দেখে নিই। প্রথম নম্বর হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন ইনি কে? ইনি হচ্ছেন এম.এস. স্বামীনাথন, রাইট। আর আমাদের এই যে গ্রিন রেভলিউশনটা কখন আনা হয়েছিল? ইন্ট্রোডিউসড ইন 3rd 5-year প্ল্যান। ঠিক আছে, আর যদি বলে আরেকটা প্রশ্ন, যদি বলে যে ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড, ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড, এটার উত্তর কী হবে? এটার উত্তর হচ্ছে নরমান বোরলগ, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন কিছু দেখে নিই। হোয়াট ডাজ দ্য গ্রিক লেটার নিউ রিপ্রেজেন্ট ইন ফিজিক্স? পদার্থবিজ্ঞানে গ্রিক অক্ষর নিউ কি নির্দেশ করে? এটা নিউটা ঠিক ভিড় মতো হয়ে গেছে, দেখতে হবে এরকম। এটা হচ্ছে ভেলোসিটি অফ পার্টিকেল, একটি কণার বেগ, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন না ঘর্ষণের সহগ, ডেন্সিটি অফ সাবস্টেন্স কোনো পদার্থের ঘনত্ব, নাকি ফ্রিকোয়েন্সি অফ এ ওয়েভ, নাকি কোনো তরঙ্গের কম্পাঙ্ক? উত্তর কী হবে? উত্তর হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ এ ওয়েভ, উত্তর হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক। ঠিক আছে, কণার বেগ ভেলোসিটি অফ পার্টিকেলকে আমরা কী দ্বারা ডিনোট করি? এটাকে আমরা স্মল ভি দ্বারা ডিনোট করি। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনকে কী দ্বারা ডিনোট করি? সেটা হচ্ছে মিউ, এ দ্বারা ডিনোট করি। ডেন্সিটি অফ সাবস্টেন্সটাকে রো দ্বারা ডিনোট করি। ঠিক আছে,
সরি মিউটা ভালো করে লিখি, এটা তোমার হচ্ছে মিউটা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে মিউ, এটা হচ্ছে রো। চলো দেখি পরের প্রশ্ন কি আছে। ইন দ্য কনটেক্সট অফ কেনেসিয়ান ইকোনমিক্স হোয়াট উড বি অ্যান আইডিয়াল গভর্নমেন্ট রেসপন্স টু অ্যান ওভারহিটেড ইকোনমি। মানে যখন ইকোনমিটা ওভারহিট হয়ে যাবে তখন সেক্ষেত্রে কেনেসিয়ান ইকোনমিক্স অনুযায়ী কী করা উচিত, বা কেনেসিয়ান কী কী করতে নির্দেশ দিয়েছিলেন বা উপদেশ দিয়েছিলেন। রিডিউস ট্যাক্স, ট্যাক্স কমাবে। ইমপ্লিমেন্ট কন্ট্রাকশনারি ফিসকাল পলিসিস, মানে কন্ট্রাকশনারি মানে কি, যেখানে মানির পরিমাণটা কমে যাবে সেই রকম ধরনের ফিসকাল পলিসি নিয়ে আসবে। ইনক্রিজ গভর্নমেন্ট স্পেন্ডিং আরও বাড়াবে, নাকি এনকারেজ কনজিউমার স্পেন্ডিং, নাকি কনজিউমার স্পেন্ডিংকে আরও বাড়াবে। আচ্ছা, এই প্রশ্নটা করার আগে আমাদের অবশ্যই একটা জিনিস জানতে হবে না, ওভারহেড ইকোনমিটা কি। ওভারহিটেড ইকোনমি জিনিসটা কি। এটা হচ্ছে এমন একটা ইকোনমিক্যাল ফেনোমেনা যখন কি হয় যে বাজারে চাহিদা বেশি থাকে, চাহিদা বেশি মানে ডিমান্ড হাই, সেই তুলনায় সাপ্লাই বা প্রোডাকশন কম, ঠিক আছে, প্রোডাকশন লো। তখন কি হয়, এই যখনই চাহিদা বেশি থাকবে সাপ্লাই কম থাকবে তখনই কি হবে, ইনফ্লেশন হবে, ইনফ্লেশন মুদ্রাস্ফীতি, তখনই মুদ্রাস্ফীতি দেখা যাবে। আর এই সময় এই যে যখনই মুদ্রাস্ফীতি দেখা গেল সেই সময়টা বলা হচ্ছে ওভারহিটেড ইকোনমি। মানে যখন প্রচুর অতিরিক্ত মুদ্রাস্ফীতি দেখা যায় তখন থেকে বলে ওভারহিটেড ইকোনমি। এবারে এই ওভারহিটেড ইকোনমিকে মোকাবিলা করতে হলে কী করতে হবে না, ইমপ্লিমেন্ট কন্ট্রাকশনারি ফিসকাল পলিসিস। এখন কিন্তু কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি নিয়ে আসতে হবে। না খুব বেশি টাকা দিয়ে দেবো, খুব বেশি টাকা স্পেন্ডিং করা চলবে না, তখন কি করব, মার্কেট থেকে কী করবো, মার্কেট থেকে টাকা তুলে নেব, ঠিক আছে। কিভাবে করব, মার্কেট থেকে টাকা তুলবো কীভাবে, দেখি কন্ট্রাকশনারি ফিসকাল পলিসিস। ফিসকাল পলিসিস জিনিসটা কি না, প্রথম হচ্ছে তো আমি ট্যাক্স রেট বাড়াতে পারি, ট্যাক্স রেট বাড়িয়ে দেবো। এবারে ট্যাক্স রেট যেই বাড়িয়ে দেবো মানুষের কাছে টাকার পরিমাণ কম থাকবে, তখন মানুষ কম কেনার চেষ্টা করবে, ঠিক না। আবার কি করব, গভর্নমেন্ট স্পেন্ডিং কমিয়ে দেবো, লো করে দেবো, ঠিক আছে। তাহলে এই সমস্ত কাজকর্ম কি করলে, যদি ট্যাক্স রেট বাড়িয়ে দিই, গভর্নমেন্ট স্পেন্ডিং কমিয়ে দিই, মানুষের কাছে টাকার পরিমাণ কম যাবে, মানুষের কাছে টাকার পরিমাণ কম থাকবে, ঠিক। ফলে কী হবে, অটোমেটিকলি মানুষ ডিমান্ড কমে যাবে, ডিমান্ড কমে গেলেই আমাদের ইনফ্লেশন চেক হয়ে যাবে। চলো পরের প্রশ্ন কি আছে দেখি। ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স ডিড দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পাবলিশ দ্য হোয়াইট পেপার বেসড অন দ্য রিকমেন্ডেশন অফ দ্য থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স। তৃতীয় গোলটেবিল বৈঠকের সুপারিশের ভিত্তিতে ব্রিটিশ সরকার কোন বছর হোয়াইট পেপার প্রকাশ করে, 1932, 31, 34 না 33? উত্তর কী হবে, উত্তর হচ্ছে 1933। এই সময় আমাদের গভর্নর কে ছিলেন, এই সময় আমাদের ভাইসরয় কে ছিলেন, ভাইসরয় অফ ইন্ডিয়া কে ছিলেন, না আমাদের লর্ড ওয়েলিংটন। আর ব্রিটিশ পিএম কে ছিলেন, র্যামজে ম্যাকডোনাল্ড, সেটা বাংলা লিখে দিই, র্যামসে ম্যাকডোনাল্ড। যাই হোক, পরের প্রশ্ন কি আছে, হুইচ অফ দ্য ফলোয়িং সংস নট সাং বাই কিশোর কুমার, নিচের কোন গানটি কিশোর কুমার গাননি, কোরা কাগজ থা ইয়ে মন মেরা, গাতা রহে মেরা দিল, দেখা এক খাব জো সিলসিলে হয়ে, যাই হোক, ইয়ারি হ্যাঁ ইমান মেরা, ইয়ার মেরি জিন্দগি। অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ইয়ারি হ্যাঁ ইমান মেরা, ইয়ার মেরি জিন্দগি। এটা কে গিয়েছিলেন, এটা মান্না দে, ঠিক আছে। তাহলে আজকে মোটামুটি আমরা 20টা প্রশ্ন করলাম। সবাইকে ধন্যবাদ।
এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, আর লাইক করবে, আর অবশ্যই অবশ্যই অতি অবশ্যই স্টার শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের সেশনে। তব তক কে লিয়ে টাটা, বাই বাই, সায়োনারা।